কিন্তু সেটা তাই বলছে যে শুধু তৃণমূলে 19 জন কেন, সারা দেশের এরকম এমএলএ এমপিদের এই তাহলে এফিডেভিট চেক করা হচ্ছে বলে। আমি শুভেন্দুবাবু খুব ভালো কথা বলেছেন। শুভেন্দুবাবু বলেছেন শুধু তৃণমূলের 19 জন কেন। আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। সারা দেশটা অনেক বড়, সেটা উনিও বুঝতে পারবেন না। পশ্চিমবাংলায় আসুন, শুভেন্দুবাবু আপনি থাকুন, আমি আছি, অথবা আমি আছি আপনি থাকুন। যারা যারা গত 10, 12, 15, 20 বছরে, আচ্ছা বাম আমলে ধরুন না কেন, বাম আমলের পরের 10 বছর, বাম আমলের আগের 10 বছর ধরুন না, যত নির্বাচিত এমএলএ, আগে বাম আমল বেশি ছিল, এখন বাম আমলের চাইতে তৃণমূল বেশি, সবার সম্পত্তির হিসেব হোক, চ্যালেঞ্জ করছে, গ্রহণ করুন। মুখ্যমন্ত্রীর ভাইপো এই সহ, আমি শুভেন্দুবাবুর নামটা নাই বললাম, এই সহ তৃণমূলের 100 জনের নাম আমি দিচ্ছি। আপনি বামপন্থীদের 100 জনের নাম দিন, পারলে অন্য দলের লোকেদের নাম দিন, কোনো আপত্তি নেই। হোক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। শুভেন্দুবাবু, আমি খুব আগ্রহী, আপনি একজন সাংসদ, আপনি যখন বলেছেনই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, সব দলের আসুন, আমরা একটা ঐক্যবদ্ধ মনোভাব নিই। হিম্মত আছে, পারবেন, পারমিশন নিয়ে অথবা না নিয়ে আসুন, আমি আছি, চ্যালেঞ্জ হোক। নেতা মন্ত্রীদের সম্পত্তি কিভাবে বাড়ছে সেই মামলায় ইডিকে পার্টি করে দেওয়া হলো। 19 জন নেতাদের কথা বলা হচ্ছে, 19 জনের তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেউ প্রয়াত হয়েছে, এখনো যুক্ত। তার মধ্যে উদ্যোগকে নাম আমি আজকে হাইকোর্ট, তৃণমূলের নেতামন্ত্রী, তাদের ডিসপ্রপোর্শনেট অ্যাসেট, কয়েক গুণ সম্পদ বেড়ে যাওয়া, সেই কারণে ইডিকে হস্তক্ষেপ করতে বলেছে বা ইডিকে এই তদন্তের সঙ্গে যুক্ত করতে বলেছে। আমি অত্যন্ত খুশি। আপনাদের বোধহয় জানা থাকবে 2016-তে আমি তখন বিধায়ক, কাগজপত্র নিয়ে 2011-তে কার কী সম্পদ ছিল আর 16-তে কার কত সম্পদ হয়েছে এফিডেভিট অনুযায়ী, বাকিদের মধ্যে এখনো যায়নি। তার পরিপ্রেক্ষিতে তালিকা করে বিধানসভাতে একাধিকবার বলেছি কী করে আপনাদের সম্পদ বাড়ল। মিডিয়াকে তো বলা বটেই, এই সহ আমরা তখন যারা এই কাজটা করতাম, উকিলরা ছিলেন, অন্য অনেকে ছিলেন বিধানসভাতে, এবং এই কাজের পরিপ্রেক্ষিতে অমিতাভ মজুমদার বলে এক ভদ্রলোক, তিনিও আসতেন। এই সব মিলিয়ে আমরা আলাপ আলোচনা করি, কেসের সিদ্ধান্ত করি, এবং কেসটা করা হয় কোনো একজনের নামে, বোধহয় বিরাটির দিকে অমিতাভ মজুমদার বলেন তার নামে কেস করতে। এই কেসটার ওনারশিপ আমাদের সবার, এইভাবেই আমরা ধরে নিতে চাই। আমিও আছি এই কেসে, প্রয়োজনে অ্যাডেড পার্টি হবে, এবং প্রয়োজনে ওটা তো ছিল শুধুমাত্র ওই 2016 আর 2011, তারপর তো 21 এসে গেছে। তখনকার এফিডেভিট কী বলছে? তার মধ্যে তো চাকরি চুরি এসে গেছে, গরু পাচার এসে গেছে, পাথর পাচার এসে গেছে, ওই সম্পদের পরিমাণ তো অনেক গুণ বেড়ে গেছে। তখন তো শুধু এমএলএদের করেছিলাম, বাকি এমপিদের কী হবে? তৃণমূলের ব্লকের সভাপতি 200 কোটি টাকা সম্পত্তি, তৃণমূলের এমএলএ 38 কোটি টাকা শুধু একটা প্রকল্পে মেরেছেন এই এখনকার এমএলএ। ফলে এইটা আরও এটা বিস্তৃত হবে এবং হতে হবে। আমি শুধু বলবো ইডিকে এবং কোর্টকে যে সম্পত্তির এফিডেভিটের পরিপ্রেক্ষিতেই স্বতঃপ্রণোদিতভাবে উদ্যোগ নেওয়া উচিত, কেননা এই কলুষতা এবং এই সর্বনাশ, এই লুট, এটা ঠেকাতে না পারলে রাজনীতি সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে মানুষের ধারণাটা খারাপ হয়। মুখ্যমন্ত্রী যখন রোজ সিবিআই করতেন এবং সেই সিপিআইয়ের কল্যাণে নানা কিছু তখন হয়েছে, আমি কোনো ঘটনার বিস্তৃতি যাচ্ছি না, সুহৃদ দত্ত, আজও পর্যন্ত কিন্তু রাজ্য সরকার সেই কেস পরিণতির দিকে নিয়ে যাচ্ছে না। বুঝতে পারছে যে তখনকার তৃণমূল, আজকে রাজ্য সরকার কীরকম হীন কাজ করেছিলেন বোঝা যাবে। তখনও কিন্তু সিবিআইয়ের আধিকারিক ধরা পড়েছিলেন বমাল। বলে সিবিআই, ইডি দিল্লির অনুপ্রেরণায় কিংবা সিআইডি রাজ্যের অনুপ্রেরণায় সাধু পুরুষ, এটা ভাবার কোনো কারণ নেই। তা সত্ত্বেও আমাদের সেই কারণে বারবার বলতে হচ্ছে কোর্টের নজরদারিতে তদন্ত। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গত 3 দিনে 3বার ফুসফাস করেছেন, লুকোচুরি করেছেন, ফাইলপত্র নেই, অফিসার নেই, মিটিং করেছেন প্রচুর। ওই মিটিংটার আগে দেহরক্ষীর 100 কোটি সম্পত্তি প্রকাশিত হয়েছিল। ওই দেখা সাক্ষাতের পর এখন চার্জশিট হয়েছে, তাদের নাকি 5 কোটি টাকা বলেছে। সেটিংয়ের এফেক্ট কিনা আমি বলতে পারবো না, কিন্তু সম্পত্তি তো খুঁজে বার করা যাবে। যদি এমনটা হয় যে সিবিআই বার করতে পারলো না, তাহলে পাবলিক পাহারা দিয়ে বার করবে, অপেক্ষা থাকবে না।